আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো, হঠাৎ করে শেখ হাসিনা একদম চুপচাপ হয়ে গেছেন গত ১ সপ্তাহ ধরে। যেটিকে আমি খামোশি বলার চেষ্টা করছি, বা খামোশি কেন বলার চেষ্টা করলাম সেটা নিয়ে পরে বলব। কিন্তু তিনি চুপচাপ হয়ে গেছেন এবং গত ১ সপ্তাহের মধ্যে তিনি ছোট্ট একটা অডিও ক্লিপে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন ৩ মিনিটের, নট মোর দ্যান দ্যাট। ভেরি কনক্রিট, উৎসাহব্যঞ্জক আওয়ামী লীগের যারা লোকজন তাদের জন্য, আর আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছে তাদের জন্য অশনি সংকেত। এগুলো একটা পার্ট। দ্বিতীয় যে পার্ট, সে পার্টটি হলো, এই ঢাকা শহরের মহাখালীতে ছাত্রলীগ একটা অভিনব মিছিল করেছে। সেখানে রীতিমতো অঝরে ককটেল বৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যে সময়টাতে রাজপথে ছিল ইফেক্টিভ পলিটিক্যাল পার্টি রূপে, হরতাল, অবরোধ, ককটেল, গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা মারা, এই জিনিসগুলো আওয়ামী লীগের সঙ্গে মানে এমনভাবে যেন আম এবং দুধ যেভাবে মিশে যায়, আওয়ামী লীগের আন্দোলন মানেই হরতাল, ভাঙচুর, জ্বালাও পোড়াও ইত্যাদি সব কিছু। আর তাদের মুখের জোর এত বেশি, তারা যখন ক্ষমতায় আসে তখন বিএনপি এবং জামাতকে যে ভাষায় গালাগালি করে এবং যেভাবে দায়ী করে, সেই তুলনায় বিএনপি তখন মানে রীতিমতো বেকুব হয়ে বসে থাকে। তারা মানে ওই আওয়ামী লীগের মুখের কাছে, সোফার কাছে, দ্য পাওয়ার অফ স্পিকিং, ন্যারেটিভ তৈরি করার মতো তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার কাছে বিএনপি এবং জামাত এখনো পর্যন্ত শিশু। আপনি এই সময় দেখেন তো, এই গত ২ বছরে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে এই যে মানুষ যে ক্ষেপে গেছে, ইউনূসের বিরুদ্ধে মানুষ যে ক্ষেপে গেছে, এবং সবাইকে এখন মানুষ এক কাতারে ফেলে সবাইকে দেশবিরোধী, আমেরিকা দালাল, তারপরে সেন্ট মার্টিন বিক্রেতা, মার্কিন বাণিজ্য চুক্তি তারা মিলেমিশে করেছে, দেশ থেকে টাকা পাচার করে তারা সুইস ব্যাংক গড়ে ফেলেছে। এবং এটা শুধু কথা নয়, ২০২৫ সনের যে সুইস ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সেখানে বাংলাদেশি যারা টাকা আমানত রাখে, সেই আমানতের পরিমাণ বেড়েছে ৪১% প্রিভিয়াস ইয়ারের চাইতে। তাহলে বোঝার চেষ্টা করুন যে ২০২৫ সনে যারা ক্ষমতায় ছিলেন তারা কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে পাচার করে সুইস ব্যাংকে রেখেছেন, এবং সেই লোকগুলো কারা? তারা তো নিঃসন্দেহে মানে আওয়ামী লীগের লোক নয়। তো এই বিষয়গুলো ইন অ্যাডভান্স ২০২৪ সনের আগস্ট সেপ্টেম্বর গেছে, নভেম্বর মাস থেকে আওয়ামী লীগ প্রচার করে আসছে, ইনুস সুদখোর, ইনুস দুর্নীতিবাজ, ইনুস ধাপ্পাবাজ, এনসিপির মানে যা যা করেছে, আজ এই সমাজে বলতে গেলে এই আওয়ামী লীগের প্রচার এবং প্রোপাগান্ডার কারণে পুরো জিনিসটি একত্র একেবারে আলু ভর্তা হয়ে গেছে। অর্থাৎ আমেরিকার দালালি করতে গিয়ে এখানে আপনি বিএনপি, জামাত এবং ইউনূস, এনসিপি তাদেরকে আলাদা করতে পারবেন না, কিন্তু তাদের মধ্যে আলাদা সত্তা হয়তো আছে, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে একত্র করে ফেলেছে। আর দেশপ্রেমিক বলতে যা বোঝায়, এটা সঙ্গতির কারণে আপনি যখন দেশ বিক্রি করবেন, দেশপ্রেমিক কাদের নাম আসবে? এই যে ন্যারেটিভটা তারা তৈরি করেছে ইন্টেলেকচুয়াল লেভেলে। এখন এই ইন্টেলেকচুয়াল লেভেলে দেশে এবং দেশের বাইরে তারা হিন্দুস্তান টাইমসকে ব্যবহার করেছে, আনন্দবাজারকে ব্যবহার করেছে, দ্য হিন্দুকে ব্যবহার করেছে, পাকিস্তানের ডনকে ব্যবহার করেছে, টেলিগ্রাফ, ইকোনমিক্স, টাইম ম্যাগাজিন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারপর জার্মানির মানে পত্রিকা, জাপানের পত্রিকা, এরপর লামন্ডে, প্যারিসের পত্রিকা, সব জায়গাতে যুগপৎভাবে, এবং সেই রিপোর্ট আবার ঘুরে ফিরে একটু ১৯-২০ করে অনুবাদ আকারে বাংলাদেশে মানবজমিন প্রকাশ করে, মানবজমিনের পরে অন্যান্য পত্রিকা প্রকাশ করে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এবং সেখানে তারেক রহমান সাহেব, ইউনূস সাহেব থেকে শুরু করে যা শেখ হাসিনা বলে যাচ্ছে, জয় বলে যাচ্ছে, ওগুলোকে ম্যাটারালাইজ করে এই প্রচার করে আজ আওয়ামী লীগ এমন একটা পর্যায়ে চলে আসছে যে তাদের নেতাকর্মী তারা মনে করছে এই কালকে আমরা ক্ষমতায় আসবো, আর ক্ষমতায় এসে কাকে ছ্যাঁচা দেবো, কাকে গুঁতা দেবো, কাকে টাইট দেবো। আমাদের যে গ্রাম অঞ্চলে পান ছ্যাঁচার জন্য ছেঁচনি বলা হয়, শৈশবে যাদের স্মৃতি আছে ৭০-৮০ দশকে দাদা দাদিরা ওই পান ছেঁচে খেত, হামান দিস্তা। তো সেই হামান দিস্তার মধ্যে ফেলে যেভাবে পান আর সুপারি একসাথে ছ্যাঁচে, আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে তাদের যারা বাড়ি পুড়িয়েছে, ঘর পুড়িয়েছে, তাদের স্ত্রী সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করেছে, তাদের ব্যাংক লুট করেছে, তাদের টাকা নিয়ে গেছে, পয়সা নিয়ে গেছে, সবগুলোকে পান সুপারি জর্দা বানিয়ে হামান দিস্তাদের মধ্যে নিয়ে আচ্ছা মতো আমরা ছেঁচবো।
এবং এই যে তারা চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করার ফলে তাদের মধ্যে একটা প্রচণ্ড সাহস, এবং সেই সাহস এই রাজধানীতে এসে আশ্রয় পড়েছে। কিভাবে আশ্রয় পড়েছে? যে মহাখালীর মতো ব্যস্ততম জায়গাতে তারা রীতিমতো ককটেল বৃষ্টি করে ঝরিয়ে তারা সেখানে মিছিল করেছে। পুলিশ কি করেছে? 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, কিন্তু বাকি সবাই সেখান থেকে চলে গেছে। কিন্তু আতঙ্ক তো ছড়িয়ে পড়েছে। এখন এটা মহাখালী কেন? ওই যে মহাখালীতে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তারাই সেতু ভবন পুড়িয়েছিল, তারাই মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ওই এলাকাটাতে 2-3টে অফিস আগুন দিয়েছিল। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর, তারপর যেটিকে বলা হয় ত্রাণ মন্ত্রণালয়ের অধীন যে একটা অফিস আছে, দুর্যোগ এবং পুনর্বাসন অধিদপ্তর, সেখানে সেতু ভবন। তো এর বাইরে উত্তরা থেকে তারা এই জিনিসটা শুরু করেছিল। ফলে আর ওই মহাখালীতে রেলগেটে এসে, মানে আওয়ামী বিরোধী যে মিছিল উত্তরা থেকে এসে ওই রেলগেটে এসে প্রথম তারা বাধাপ্রাপ্ত হয়েছিল হালকা, তারপর ওখান থেকে তারা সর্বশক্তি নিয়ে গণভবনের দিকে এসেছিল। এজন্য ওই মহাখালীর উপর তাদের রাগ। ওই মহাখালীতে তারা কারা কারা এই কাজ করেছে, কী কাজ করেছে, ফলে মহাখালীকে তারা টার্গেট করে তারা এগোচ্ছে। এবং আমাদের রাজনীতিতে মহাখালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহাখালীতে বিএনপি কিন্তু বি চৌধুরীকে দাবলাড়ি দিয়েছিল, এবং সেই রেল লাইন দিয়ে বি চৌধুরী, প্রয়াত বি চৌধুরী, ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী, তার ছেলে মাহি বি চৌধুরী, তারা সেই রেল লাইন দিয়ে, মহাখালী রেল লাইন দিয়ে যেভাবে ভো দৌড় দিয়েছিলেন, এটা একটা ইতিহাস। এবং ওই মহাখালী রেলগেটের কাছেই নিউ DICS আছে, যেখানে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বসবাস করেন, বীরুত্তম বা বীর বিক্রম। তো তিনি যখন এই বিএনপি থেকে বের হয়ে গিয়ে LDP করলেন, ওই তাকে মারার জন্য ওই মহাখালী রেলগেটের ওই জায়গাতে একটা ব্যাপক শোডাউন হয়েছিল। বিএনপির জমানাতে নয়, এরশাদ জমানাতে ওই মহাখালীর ওই এলাকাটাই মূলত ছাত্রদলের যারা তখন ঢাকা শহর নিয়ন্ত্রণ করতেন, সেই নিরু, সানাউল হক নিরু, সেই সানাউল হক নিরু তাদের যত আড্ডা, যত কর্মকাণ্ড ওই মহাখালীকে কেন্দ্র করে। এবং সানাউল হক নিরু সাহেব সেই মহাখালীতে থাকতেন, এবং সেখানে নিরু সাহেব যে বাসায় থাকতেন, সেখানে মাঝে মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও নিয়মিত ওই বাসায় আসতেন। এবং ওই বাসায় নিরুর বাসায় থেকে কি করতেন বা করতেন সেটা প্রধানমন্ত্রী বা নিরু ভাই দুজনে ভালো বলতে পারবেন। তো ওই হলো মহাখালীর ইতিহাস। ওখানে রাজনীতির অনেক কিছু টার্নিং পয়েন্ট হয়েছে, ওই মহাখালীর ওই জায়গাতে অনেক কিছু হয়েছে। কাজে সেই মহাখালীকে আওয়ামী লীগ টার্গেট করে সেখানে প্রথম ককটেল বৃষ্টি করলো। এটা গুলিস্তানে তারা করতে পারতো, তারা গুলিস্তানে করেনি, মহাখালীতে করেছে। তো বুঝুন যে তারা একটা ডিজাইন করে, ম্যাটিকুলার ডিজাইন করে এই কাজগুলো করছে। হার্ডলি হাসনাত আবদুল্লাহ এখন সংসদ সদস্য, এনসিপি নেতা, তিনি সাদিক কায়েমকে নিয়ে ইংল্যান্ডে গেলেন। তো সাদিক কায়েম দেখেন এখানে ছাত্রলীগ, একসময় সে ছাত্রলীগে ছিল, তারপরে ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল, সেখান থেকে সে বের হয়ে আসছে। কিন্তু ইংল্যান্ডে সে যে গেল, সাদিক কায়েমকে কেউ একটা ডিম মেরেছে, তাকে কিছু করেছে, এটা কিন্তু কেউ বলতে পারবে না। তার একটা প্রসঙ্গকে স্পর্শ করেনি। হোয়াই? সেকেন্ড থিং হলো, ওখানে দফায় দফায় হাসনাত আবদুল্লাহ যখন নামলো, তখন এক দফা গালাগালি করলো, ইচ্ছা মতো গালাগালি করলো। আপনি যতই বিরত দেখান না কেন, রাজনীতি আমরা যেটা করি, আমাদেরকে উদ্দেশ্য করে যখন একটা চোখে মুখে সামনে দাঁড়িয়ে কেউ গালাগালি করে, ওটা ঘুমানো যায় না, ভালো লাগে না। এখন হাসনাত আবদুল্লাহকে হিথ্রো এয়ারপোর্টে গালাগাল করা হয়েছে, সে যতই বড় কথা বলুক না কেন, তার কিছুটা হল তার মন খারাপ হয়েছে। 2 নম্বর হলো যে সে অক্সফোর্ডের যে একটা সংগঠন, যে সংগঠনের মূলত জামাত নিয়ন্ত্রিত একটা সংগঠন, সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে হলটি, একটা হল যেখানে বিতর্ক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই হলটি ভাড়া করে সেখানে সেই কাজটি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন ধরেন সিনেট হল, মানে একজন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিনেট ভবন আছে, সেই সিনেট ভবনে একটা হল আছে, সেটা ইচ্ছা করলে অনেকে ভাড়া নিতে পারেন। ওইরকম একটা হল ভাড়া করে সেখানে মূলত বেশিরভাগই হাতে কয়েকজন, সে ইংরেজ ছিল, বাকি সবাই ওখানে ইংল্যান্ডে বসবাসরত জামাত শিবিরের যারা লোকজন, সেখানে সাদিক কায়েম এবং আমাদের হাসনাত আবদুল্লাহ ভাষণ দিলেন। যাই হোক, আমার কাছে ধারণা ছিল যে হাসনাত আবদুল্লাহ ওখানে একটা খুব বিতর্ক হবে, ইংরেজির একটা লিখিত ভাষণ সে নিয়ে যাবে, এবং ওখানে একটা অক্সফোর্ডের পরিবেশ হবে। কিন্তু ভাবসাব দেখে মনে হলো যে সে রাজুতে যেভাবে ঢুকে, মধুর ক্যান্টিনে যেভাবে ঢুকে, বা তার যে স্টাইল আছে কোথাও একটা ঢোকার, ঠিক সেইভাবেই
সে ঢুকলো ওখানে এবং বক্তব্য দিল সেই বাংলাদেশে আমরা যেভাবে ইংরেজি বলি, যার বাড়ি চট্টগ্রামে সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলে, তারপর যার বাড়ি কুমিল্লাতে ঠিক সে কুমিল্লার আঞ্চলিক ভাষা ইংরেজি বলে, বরিশাল যাদের বাড়ি তারা বরিশালের ভাষা ইংরেজি বলে। তো ওইরকম হাসনাত আবদুল্লাহ যে ইংরেজিতে কথা বললো, সেই ইংরেজি কথা বলার মধ্যে ওইরকম একটা তার প্রোনাউন্সিয়েশন, তার মেসেজ, তার বক্তব্য যেটা লিখিত হলে খুব ভালো হতো, কিন্তু ওরকম আকর্ষণীয় কিছু আমাদের সামনে আসলো। কিন্তু আসলো যেটা, সেটা হলো ওখানে মানে সে যেন ঢুকতে না পারে এই জন্য তাকে বাটাম দেওয়ার প্রাণান্ত চেষ্টা করলো সেই আওয়ামী লীগের লোকজন, এবং সেই কাজ ফেরানোর জন্য এনসিপির যারা লোকজন আছে তারা প্রাণান্ত চেষ্টা করলো। কিন্তু যে দৃশ্য আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকদের বাটাম থেকে বাঁচার জন্য হাসনাত আবদুল্লাহ এক দফা দৌড় দিল এবং তাকে ডিম মারার চেষ্টা করলো, ডিম গায়ে লাগলো না, কিন্তু সে আওয়ামী লীগ লোকদেরকে টিটকারি করলো একটা ডিম দেখিয়ে, লাল রঙের একটা ডিম দেখে। ভালো কথা, মনে করলাম যে এখানেই হয়তো তার শেষ হবে। কিন্তু পরবর্তীতে একটা ভিডিও, ওটা কি এআই করা না সত্য না মিথ্যা আমি জানি না, সেটা হলো সে রাস্তাতে হাঁটছিল, ওই অবস্থাতে আবার তাকে আক্রমণ করেছে আওয়ামী লীগের জন্য। এইবার তাকে আচ্ছা মতো ডিম মারা হয়েছে, ঘেটা ঘ্যাট ডিম, এবং সেই ডিমের হাত থেকে বাঁচার জন্য সে কি যে দৌড়, বহু দৌড়। এখন স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছিল না, কিন্তু আওয়ামী লীগের লোকজন বগল বাজাচ্ছে, দিয়েছে আচ্ছা মতো। আর তাকে তো যে গালি দেয় আওয়ামী লীগের লোকজন, অন্যান্য যারা তার বিরোধী পক্ষ যে গালি দেয়, সেই গালিগুলো দিয়ে পুরো ফেসবুক ফাটিয়ে ফেলছে। এই যে তিনটি ঘটনা, এই তিনটি ঘটনার নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম তোলপাড় চলছে। এবার প্রথম অংশে ফিরে আসি এবং সংক্ষেপে বলে বক্তব্য শেষ করব। শেখ হাসিনা কেন হঠাৎ চুপ হলেন? তাকে কি কেউ হঠাৎ চুপ থাকতে বলেছে? খামোশি অর্থাৎ চুপ হয়ে যাওয়া, এবং তাকে কেউ অনুরোধ করা, ধমক দেওয়া, বলা যে আপনি এই মুহূর্তে একটু চুপ থাকেন, এটাকে বলা হয় খামোশ বা খামোশি। ধমক শুনে চুপ হয়ে যাওয়া। আর যদি আপনি নীরব হয়ে যান, সাইলেন্স, সেই সাইলেন্স হলো অন্য একটা অর্থ। ইউ আর গ্যাদারিং, রিফুয়েলিং ইউর সেলফ আন্ডার মেডিটেশন। আর হলো যেটা হলো আরেকটা হলো মৌনতা, উদাসীনতা, নীরব হয়ে যাওয়া। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে আমি খামোশি শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে তার যারা আপনজন আছেন তারা নিঃসন্দেহে বলছেন যে আপা আপনি তো অনেক বলেছেন, অনেক করেছেন, এখন একটু কয়েকদিনের জন্য একটু হালকা চুপ থাকেন, দেখেন আমরা কি করি। আপনার পার্ট, ইউ হ্যাভ ডান এ লট, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এখন আমরা কিছু করি, এরপরে আপনি বলেন। এবং তার প্রেক্ষিতে এই যে মহাখালীতে যে ঘটনা ঘটছে, এবং এখন বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো অকারেন্স ঘটতে পারে, যে কোনো সহিংসতা ঘটতে পারে, এই জন্য সরকার ভয় পাচ্ছে, সরকার সতর্ক হচ্ছে, এই জন্য সারা দেশে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইট মিনস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের আতঙ্ক আপনাকে তাড়া করে ফিরছে। ভূতের চাইতেও বেশি ভয় পাচ্ছেন, সাপের চেয়ে বেশি ভয় পাচ্ছেন, রাক্ষসের চেয়ে বেশি ভয় পাচ্ছেন, খোকসের চেয়ে বেশি ভয় পাচ্ছেন। আর এই যে আপনার যে ভয় বা আমাদের যে ভয়, এই ভয়ই আওয়ামী লীগের মধ্যে খুশির নাচন তৈরি করে ফেলেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।